আসলে টাঙ্গাইল সাহিত্য সংসদ দীর্ঘদিন যাবৎ কবিতা এবং সাহিত্য অনুরাগীদের পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে, জাতীয় পর্যায়ে একটি অনন্য ধারণা। মাহমুদ কামাল ভাই আমাদের অগ্রজ কবি, জাতীয় পর্যায়ে উনি সম্মানিত একজন কবি, বিভিন্ন পদক পেয়েছেন জাতীয় পর্যায়ে। তার এই আয়োজনকে আমি কৃতজ্ঞতার সরকার চিত্তে স্বীকার করছি এবং উত্তর সমৃদ্ধি কামনা করছি। কবিতা হচ্ছে, যেহেতু কবিতার অনুষ্ঠান, কবিরা আছে, সেই হিসাবে কবিতা নিয়ে দুই কথা বলি। কবিতা সাহিত্যের আদি এবং শক্তিশালী মাধ্যম। কবিতা এমন একটি শক্তিশালী মাধ্যম যে 4 লাইন বা 10 লাইনের মধ্যে 200-250 পৃষ্ঠার একটি উপন্যাসের বক্তব্য বহন করে। সুতরাং কবিতা লেখার ক্ষেত্রে প্রত্যেক কবিকে সেই বিষয়ে সচেতন থাকতে হবে। বাংলা সাহিত্যের আধুনিক, সর্বাধুনিক কবি যদি বলি, আমি বলবো রবীন্দ্রনাথ। যদিও অনেকেই বলে থাকেন যে মাইকেল মধুসূদন এই আধুনিক কবিতার সূচনা বলে থাকে, কিন্তু আমি সেটা মনে করি না। কারণ মাইকেল মধুসূদন দত্তের কবিতা আধুনিকতা আছে, কিন্তু সাধারণের বোধ অনেক কম। ভাষা প্রয়োগের ক্ষেত্রে যে জটিলতা, সেই কারণে তিনি পাঠক সমাদৃত হন। যদিও রবীন্দ্রনাথের এই কবিতাও 30-এর কবিতা, বিশেষ করে 30-এর যে পঞ্চপাণ্ডব, সুরেন দত্ত, অমিয় চক্রবর্তী, জীবনানন্দ দাস, তারা কিন্তু কবিতায় যখন গদ্য আনলেন, অক্ষরযুক্ত গদ্য ছন্দের কবিতা আনলেন, তারা কিন্তু রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ করে দিয়েছিলেন এবং তারা ভেবেছিলেন যে এইবারে রবীন্দ্রনাথ উপকার হয়ে যাবে। অনেকে রবীন্দ্রনাথকে নিয়ে প্যারোডি করে কবিতাও লিখেছেন, কিন্তু আপনারা জানেন হয়তো রবীন্দ্রনাথও কিন্তু বেশ কিছু গদ্য কবিতা লিখেছেন, অক্ষরযুক্ত গদ্য ছন্দের কবিতা। এবং রবীন্দ্রনাথের যে বাঁশি কবিতাটি যখন প্রকাশিত হলো, বাঁশি কবিতার আমি কয়েকটি লাইন আমি বলি। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গা, তার দেওরের মেয়ে, অভাগার সঙ্গে বিবাহের ছিল ঠিকঠাক, লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল, সেই লগ্নে এলাম পালিয়ে, মেয়েটি তো রক্ষা পেলে, আমি ততই বস, ঘরে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। রবীন্দ্রনাথের এই কবিতা যখন প্রকাশিত হল, তখন এই পঞ্চপাণ্ডব তারা চুপসে এবং তারা বললেন যে গুরু, আপনি আমি সেই ধারা এখনো চলছে। গদ্য, এই যে মুক্ত ছন্দ, এটা খুবই জরুরি। জরুরি এই কারণে, কবিতাকে যদি ছন্দ দিয়ে আপনি আবদ্ধ করেন, অন্তর্মিল দিয়ে আবদ্ধ করেন, বক্তৃতার বলিষ্ঠতা সেখানে প্রকাশিত হয় না। কারণ আমাকে অন্তর্মিল রাখতে গিয়ে অযাচিত কিছু শব্দ ব্যবহার করতে হয়। আর যদি আমি স্বাধীন থাকি, তাহলে আমি কম কথায় বলিষ্ঠ বক্তব্য তুলে ধরতে পারি। সেই কারণে আমি গদ্য ছন্দের প্রতি দুর্বল এবং ঘোরতর সমর্থন। এবং এক্ষেত্রে আবার যারা আমরা গদ্য ছন্দে কবিতা লিখি, তাদের একটা বিষয় দৃষ্টি রাখতে হবে যে কবিতা যেন সাধারণ মানুষের পাঠ উপযোগী হয়। কবিতা গদ্য কি অন্তর্মিলের কবিতা, পাঠক যেন সেটা বুঝতে না পারে। এই মুন্সিয়ানা কবি কিভাবে তিনি মুন্সিয়ানা দেখাবেন? সেই মুন্সিয়ানা দেখানোর জন্য
তাকে অনুপ্রাস, উৎপ্রেক্ষা, চিত্রকল্প এটা রাখতে হবে এবং শব্দের বিচিত্র ব্যবহার রাখতে হবে, তাহলে মানুষের হৃদয়ে ছেড়ে যাবে। আমি বলি পঞ্চপাণ্ডবের 5 কবি কিন্তু অত্যন্ত সুশিক্ষিত ছিলেন, আমরা জানি, এবং এই 5 কবির ভিতরে অন্যদের সুধীর দত্তর কোন কবিতা আপনি বলতে পারবেন? বিষ্ণুদেব কোন কবিতা বলতে পারবেন না। 5 জনের মধ্যে বিখ্যাত হয়েছে কে? জীবনানন্দ দাশ। কেন বিখ্যাত হয়েছে? বিকজ জীবনানন্দ দাশের কবিতার মধ্যে যে চিত্রকল্প আছে, যে উপমা আছে, যে অনুপ্রাস আছে, সেটা বাকি 4 জনের মধ্যে অতটা ছিল না। আমি একটু অনুপ্রাসের নমুনা বলি। অনুপ্রাসের অসাধারণ নমুনা চলতার কবেকার অন্ধকার বিদিশার নেশা, অসাধারণ। এই কবিতার আর অর্থমিল লাগে না। এই কবিতাকে জনপ্রিয় করার জন্য অর্থমিলের প্রয়োজন নেই। এ কারণে জীবনানন্দ দাশ বিখ্যাত হয়েছে এবং জীবনানন্দ দাশ কালজয়ী হয়েছে। সুতরাং আপনারা যারা কবি, আমরা কবি, আমাদেরকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমি যে জিনিসটা লিখছি সেটা পাঠক লিখছে কিনা। যদি পাঠক না নেয়, আমার লেখার কোনো দাম নেই। বহু কবি আছে। আমি মাঝে একবার ঢাকার একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, এক কবির সঙ্গে পরিচয় হলো। তিনি গর্ব করে বললেন তার 400 প্রকাশনা আছে। আপনার তো দুর্ভাগ্যজনক ব্যাপার হলো যে আমি কবির কাছে একটু লোকের 400 প্রকাশনা আছে। আমিও জাতীয় পর্যায়ে কিছু লেখালেখি করি, করতে হবে। আমার 15-16টা প্রকাশনা আছে, কিন্তু আমি তার নাম জানতাম না। বলল যে ভাই আমার তো পশ্চিমবঙ্গ থেকেই 50টা বই প্রকাশিত হয়েছে। আমি আমার বক্তৃতার সময় অনুষ্ঠানে ছিলাম প্রধান আলোচক। আমি বললাম যে আসলে প্রকাশনার সংখ্যা মুখ্য নয়। বাংলাদেশে এই এখন যে কবিরা বেঁচে আছে তাদের মধ্যে আমি একজন কবির নাম বলি, তার প্রকাশনা মাত্র একটি, তার নাম হেলাল হাফিজ। এখন 400 কবিতা বইয়ের প্রকাশকদের চেনে না, হেলাল হাফিজকে চিনে। সুতরাং প্রকাশনা ইম্পর্টেন্ট কিছু না, প্রকাশনার সংখ্যা ইম্পর্টেন্ট না। কি লিখছেন সেটা খুব ইম্পর্টেন্ট, কি লিখছেন সেটা খুব ইম্পর্টেন্ট। আর কবিদের আরো অন্যদিকে আজকে কিন্তু আধ্যাত্মিক ব্যাপার আছে, সেই এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। কবিদের কিন্তু উচ্চারণ শুদ্ধ হতে হবে, আধ্যাত্মিক জ্ঞান কিছুটা থাকতে হবে। কবিদের এই বিষয়ে পারদর্শিতা থাকা জরুরি। এই প্রসঙ্গে আমি ছোট্ট একটা গল্প করি, প্রাসঙ্গিক। কবি ফররুখ আহমেদ একবার কবি কাজী নজরুল ইসলামের কাছে গেলেন। এই কাজীটা, তুমি দেখবা আমি কিন্তু একদিন তোমার সাথে জনপ্রিয় করে হয়ে যাই, তুমি আমার সঙ্গে পারবা। কাজী নজরুল ইসলাম বললো, তুই কি নাচতে জানিস? তুই কি গাইতে জানিস? তুই কি অভিনয় করতে জানিস? সব বক্তব্য তুই কোনোদিন আমাকে চালিয়ে যেতে পারবি না। তার মানে হচ্ছে কবিকে কিন্তু সবকিছুই কম বেশি জানতে হবে। কবি যদি ভুল উচ্চারণ করে, আবৃত্তি করতে না পারে, ডেলিভারি দিতে না পারে, তাহলে আমি মনে করি না যে তার কবিতা গঠন জন্য হবে। এই আবৃত্তি প্রসঙ্গে আমি বলি, আমি আপনারা এখানে অনেকে আবৃত্তি করেছিলেন পর্যন্ত 30-40 জনের মতো। আমার 5-6 জনের আবৃত্তি ভালো লেগেছে, আমি সর্বপ্রথম বলেছি। কারণ আমি কিন্তু আবৃত্তির ব্যাপারে কনসার্ন। শুধু আবৃত্তি না, আমি ছাত্র জীবন থেকে উপস্থিত বক্তৃতা, মঞ্চ নাটক, আবৃত্তি, গান বলেন, সকল কিছুতে কম বেশি পারদর্শী। আমি তখন না, কিন্তু আমার আমি কিছুটা হলেও সেটা রপ্ত করতে পারি, বা আমি আমার অবস্থান। আমি কয়েকটা লাইন আপনাদের আবৃত্তি করে শোনাই। এটা পূর্ণেন্দ্র পত্রিক কথোপকথন কবিতার কয়েকটা লাইন আপনাদের আবৃত্তি করে শোনাই। নন্দিনী, তুমি তো জানো আমার বাগান পাঠ নেই,
যেটুকু বাগান ছিল শৈশবের সঙ্গে চলে গেছে। তুই ফুল ভালোবাসো বলে ফুলের বৃন্দে তোমাকে মাঙ্গলিক উৎসবে লাগে বলে আমাকে ফুলের খোঁজে যেতে হয় পথ খুঁজে খুঁজে সিন্ধু নদ হিন্দু কোষ অর্পার মতো দূর দূরান্তরে। সেই সব পথে বহু ভাঙাচোরা বিমানবন্দর, বহু যুদ্ধ জাহাজের হাগর, রূঢ় কলকবজা, কাঠ কয়লা খড়। সেই সব পথে বহু পতাকার সার, কিন্তু প্রাণচিহ্ন নেই। দুরারোগ্য অসুখে, শ্বাসকষ্টে, বিভিন্ন বাতাস এবং পাথর, বড় বড় ডাকাতের মতো পাথর। যেতে যেতে রক্তপাত হয়, যেতে যেতে সর্বাঙ্গে, পার্শ্বনায়, বাহুতে, বল করে নীল মরছে পায়। এটা কি করা? আমি যে খুব ভালো করেছি তা না, কিন্তু যারা আবৃত্তি করেন, আমি মনে করি শব্দের যে বলিষ্ঠতা, সেই বলিষ্ঠতা ধরতে হবে। কোন শব্দে কতটুকু উঠানা, সেটা আপনাকে ধরতে হবে। যদি ধরতে পারেন, একেবারে মামুলি কবিতাও জনপ্রিয় হয়ে যাবে, পাঠের। এবারে আসছে আমাদের অগ্রজ কবি নাজিম হোসেনের হতাশার ব্যাপারে। তিনি হতাশা ব্যক্ত করেছেন বাংলা কবিতায়। আমাদের বড় ভাই অগ্রজ, কিন্তু আমি তার মতো হতাশ না। কবিতায় বৈচিত্র্য আসছে। উনি এখানে দুটি বই আমার এখানে স্থাপন করেছেন। এটি আমার কাছে একেবারে নতুন প্রশ্ন কবিতা, প্রতিটা শব্দের পরে, প্রতিটা লাইনের পরে অসাধারণ, এটি নতুনত্ব। কিন্তু হাইকু আমার একটা বই এসছে। হাইকু এখন লেখা হচ্ছে, অনেকেই লিখছে। বিশেষ কবি শাহিন রেজা, আপনারা জানেন, এই সময় বেশ জনপ্রিয় কবি শাহিন রেজা প্রচুর হাইকু লিখছে। আর আরেকটা জিনিস আমি বলি, কবিতা এখন নতুন যে জিনিস যুক্ত হয়েছে, তিনি হয়তো মুরব্বী খেয়াল করেছেন কিনা, আমি তাকে অনুরোধ করবো এই জিনিসটা খেয়াল। নতুন যেটা আছে কবিতার মধ্যে এসছে দর্শন। ঠিক আছে, আগে আমরা অন্ত মিলেছিলাম, কিছু আদি অন্ত মিলে হয়েছে, এরপরে গদ্য আসছে, অন্তমিলহীন কবিতা, যেখানে উপমা, উৎপ্রেক্ষা, চিত্রকল্পের প্রাধান্য। এখন এসছে ফিলোসফি। প্রতিটা কবিতায় দেখবে, এখন যারা জাতীয় পর্যায়ে ভালো কবিতা লেখে, আপনারা খেয়াল করবেন, প্রতিটা কবিতার মধ্যে একটা ফিলোসফি আছে, দর্শন আছে, এবং সেটা বুঝতে হবে। পাঠক হিসাবে যদি আপনি এটা বুঝতে পারেন, আমি বুঝতে পারি, তাহলে আমি মনে করবো যে আমি সার্থক, এবং আমি যখন কবিতা লিখব তখন আমি সেটা অনুসরণ করতে পারবো, এবং তা যদি করতে পারি আমি সফল হব। আমাকে 400 বই লিখতে হবে না, একটা দুইটা তিনটা বই আমাকে আমি আমার মনে হয় যে খুব বেশি সময় বাড়াতে চাই না। আমার সময় কত আপনার মনে কিছু করবেন না, আমি বাংলাদেশে পড়াশোনা করি, মাস্টারি করার একটা অভ্যাস আছে। কোথাও বক্তৃতা দিতে গেলে কবিতা নিয়ে, যেহেতু এদের উপরে আমার চলে, আমি কিন্তু ভালো কবিতা লিখি, এটা আপনাকে বলে রাখি। কিন্তু এই অভ্যাসটা আমার আছে, কারণ আমি জানি কোনটি ভালো কবিতা, কোনটি ভালো কবিতা নয়, কোনটি কবিতা মানে নিয়ম রক্ষিত হয়েছে, কোনটি হয়নি, এগুলো বুঝি। যাই হোক, আমি বক্তব্য বাড়াবো না, কারণ আমি জানতে পেরেছি যে আরো অনেকেই কবিতা আবৃত্তি করবেন এবং পুরস্কার আমাদের সম্মানিত সভাপতি বক্তব্য শুনবো। সুতরাং রাত 8টার বেশি বাজে, আমি দীর্ঘ বক্তৃতা দেব না। আপনাদের যারা কবিতা লেখেন তাদের প্রতি আমার আমন্ত্রণ থাকলো, জাতীয় ইসলামে আমরা প্রতি মাসের শেষ তারিখ একটা কবিতার আসর করি, প্রতি মাসের শেষ তারিখ বিকেল 4টায়। আপনারা যারা ঢাকায় অ্যাভেলেবল থাকেন তারা চলে আসবে, এবং একটা করে
প্রকাশনা বের হয়, কবিতা পত্র না, আমি ওটার এখন নির্বাহী সম্পাদক, কবি হালিমা জাহাদের সম্পাদক। এটা প্রথম সম্পাদক ছিলেন কবি কেসি মোস্তফা, যেটা নাম আপনারা জানেন। তোমার লেগেছে কত যে ভালো চাঁদ বুঝি তা জানে, সেই গানের গীতিকার কেসি মোস্তফা। গতকালকে আমাদের অনুষ্ঠান ছিল, গতকালকে কবি জাহিদুল হক গিয়েছিলেন, রেজাউদ্দিন স্টালিন গিয়েছিলেন, ডক্টর মাহমুদ হাসান গিয়েছিলেন, কবি জাহাঙ্গীর ফিরোজ গিয়েছিলেন। আপনারা যদি কখনো কোনো সময় মাসের শেষ তারিখ ঢাকায় থাকে, বিকেল 4টা প্রেস ক্লাবে চলে আসবেন, আপনাদের আমন্ত্রণ থাকবে, কবিতা পাঠের আসবে, আপনাদের ভালো লাগবে। আমি আর সময় বাড়াতে চাই না, আমি সবাইকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানান, টাঙ্গাইল সাহিত্য সংসদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।